প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যারা মোটামুটি বাংলা ভাষায় কথা বলি বা বাংলা ভাষা চর্চা করি, তাদের মনে হয় এমন কোনো ছাত্রছাত্রী নেই যাদের ব্যাকরণ সম্বন্ধে সামান্যতম ভীতি নেই। ঠিক আছে, প্রত্যেক ছাত্রছাত্রীরা ব্যাকরণ সম্বন্ধে একটা স্বাভাবিক ভীতিবোধ কাজ করে। আসলে ব্যাকরণের দিকটা আমরা কেউ ভেবেই দেখি না। আমরা যারা ছাত্রছাত্রী তাদের মনে একটা ধারণা আছে যে হয়তো ব্যাকরণটা প্রথমেই সূত্র আকারে সাজানো হয়েছে, তারপর মানুষ কথা বলে। এটা তারা কখনোই ভাবে না যে ব্যাকরণ হচ্ছে একটা বিজ্ঞান। আরও 5টা যেমন বৈজ্ঞানিক গ্যাজেট আমাদের সামনে তুলে ধরা হয়েছে, সেই বৈজ্ঞানিক গ্যাজেটগুলো যেমন কি করে না মানুষকে সুবিধা করে দেয়, তেমনি ভাষার ক্ষেত্রেও যে বিজ্ঞান তা মানুষকে অনেকটা সুবিধা পাইয়ে দেওয়ার মতন বিষয়। পার্থক্যটা কোথায় না, আমরা যেসব কথাবার্তা বলি অনেকেই মনে করে যে এইসব কথাবার্তাগুলো নাকি ব্যাকরণের নিয়ম অনুসারে হয়, কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল। আমরা যখন কথাবার্তা বলি সেই কথাবার্তা বলতে গিয়ে আমরা সবসময় কি করি না একটা সৌন্দর্য প্রতিস্থাপনের চেষ্টা করি। এটা প্রত্যেকেই করে, আমি করি, তোমরা সবাই প্রত্যেকেই করো। তো এই যে সৌন্দর্য করা বা সংক্ষিপ্ত করা বা ভালো করে শুনতে পাওয়া, ভালো করে বলা, এই প্রচেষ্টা থেকেই কিন্তু ব্যাকরণের তৈরি। মানুষ আগে সব কিছু বলেছে, বলার পরে যারা ভাষা বৈজ্ঞানিক রয়েছেন তারা দেখেছেন যে প্রত্যেকটা জিনিস একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে চলে। তারপর সেই বৈজ্ঞানিকরা কী করেছেন, ওই নির্দিষ্ট নিয়মকে একটা সূত্রের দ্বারা বানতে চেয়েছেন, আর তার ফলেই তৈরি হয়েছে ব্যাকরণ। পৃথিবীতে বলতে গেলে সব ভাষার মোটামুটি ব্যাকরণ একই রকম রূপভেদ অনুসারে। আবার যদি দেখি সংস্কৃত ভাষার দিকে তাকাই, তাহলে পৃথিবীতে এমন একটি ভাষা যে ভাষার ব্যাকরণ আগে তৈরি হয়েছে, তারপর সেই ভাষা নিয়ে পরে চর্চা হয়েছে। তো ব্যাকরণের একটা সবথেকে প্রচলিত এবং ভয়াবহ বিষয় ছাত্রছাত্রীদের কাছে, সেটা হলো সমাস। প্রচলিত আছে, আমরা ছোটোবেলা থেকে একটা কথা সবসময় শুনে আসছি যে সমাস নাকি শিখতে 6 মাস সময় লাগে। ঠিক আছে, এই প্রচলিত ধারণা থেকে আমরা বেরিয়ে আসার জন্যই আজকে আমরা সমাস নিয়ে একটা পাঠদানের ব্যবস্থা করছে প্রচেষ্টা গ্রুপ। তো ছাত্রছাত্রীরা এই প্রচেষ্টা গ্রুপের এই যে প্রচেষ্টা সেটা তোমরা শুনবে এবং প্রত্যেকেই এই যে ইউটিউব চ্যানেলটা আছে এটাকে সাবস্ক্রাইবার করবে এবং শেয়ার করবে। তো শুরু করছে আমাদের ব্যাকরণের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সমাস। প্রথমেই একটা কথা বলে নেওয়া দরকার যে সমাস শব্দের অর্থ কী। ঠিক আছে, আমাদের প্রত্যেকেই যারা ছাত্রছাত্রী রয়েছে তারা মনে করে যে সমাস মানে কি না কোনো একটা জিনিসকে বড় করে দেখানোটা সমাস। আমরা যেটা জানি সেটা ভুল জানি এবং সম্পূর্ণ বিপরীতই বলতে পারি এটা। কেননা সমাস শব্দটা মধ্যে লুকিয়ে রয়েছে সংক্ষিপ্ত করার ভাব। অনেক ছাত্রছাত্রী মনে করে, যেমন একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, যে বিনা পানি, তো বিনা পানিকে সমাস করলে হয় বিনা পানিতে যার। অনেকেই মনে করে এই যে বিনা পানিতে যার এই শব্দটি হলো সমাস, কিন্তু এটা ছাত্রছাত্রীদের একটা ভুল ধারণা। সমাস শব্দ যেখানে লুকিয়ে রয়েছে সেই সমাস শব্দের মধ্যে রয়েছে সংক্ষিপ্ত করা বা সংক্ষেপ করা। আমরা যদি এর ব্যুৎপত্তির দিকে তাকাই তাহলে দেখতে পাবো এটা সম পূর্বক অস ধাতুর সঙ্গে অপ্রত্যয় যোগে শব্দটি তৈরি হয়েছে। আর সমাস শব্দের সাধারণ অর্থ হয়ে দাঁড়িয়েছে সংক্ষিপ্ত করা। তাহলে আমরা এটা কেন করি? প্রত্যেকের মনে প্রশ্ন হতে পারে যে এত একটা জটিল বিষয়, এত একটা জটিল জায়গা আমরা করব কেন? আমাদের কী হয়েছে না, আমরা দেখো যত দিন যাচ্ছে আমরা প্রতিদিন নিত্যনৈতিক ব্যস্ততার মধ্যে রয়ে গেছি। আমাদের যেমন কোনো কিছু শোনাটাও একটা সংক্ষিপ্ত হয়ে গেছে, বলাটাও সংক্ষিপ্ত হয়ে গেছে। তা একটা বৃহৎ বাক্য, একটা বড় বাক্যকে আমরা যদি সংক্ষিপ্ত করে বলি তাহলে কি হয় না, তার উচ্চারণের সৌকর্যও বেড়ে যায় আর তার সাথে সাথে সময়টাও সংক্ষেপ হয়ে যায়। আর এর জন্যই সমাসটা তৈরি হয়েছে। এদিকে যদি আমরা দেখি যে সমাসটা হয় কেমন করে, নিচে একটা উদাহরণ দিচ্ছি, দেখো যে বিদ্যালয়। এই যে বিদ্যালয় এই শব্দটা কিন্তু যদি আমরা মূল দেখি, যদি মূল দিকে তাকাই তাহলে দেখব এটা হচ্ছে বিদ্যার আলয়, এটা ছিল। কিন্তু আমরা কি করেছি, যাতে এটা সংক্ষেপে প্রত্যেককে বলা যায় তার জন্য সেটাকে সমাস করেছি, মানে কি সংক্ষিপ্ত করেছি। সংক্ষিপ্ত করে কি করে দিয়েছি না, করে দিয়েছি বিদ্যালয়। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটার নামই হচ্ছে সমাস। কোনোদিন বিদ্যালয়টাকে ব্যাখ্যা করে যেটা পেলাম এটা কিন্তু সমাস নয়। ছাত্রছাত্রীদের এটা মনে রাখা প্রয়োজন। প্রত্যেকে এইটাই ভাবে যে এই যেটা অনেকটা বিস্তৃত বাক্য বেরিয়ে এলো সেটাই হয়তো সমাস। না, এই বড় বাক্যটা থেকে আমরা যখন ছোটকে করে নিলাম এটার নামই হচ্ছে সমাস। তো সমাসের আলোচনার আগে সমাস সম্পর্কিত কয়েকটা বিষয় আমাদেরকে জেনে নিতে হবে। প্রথমত কি না, যেটাকে আমরা সংক্ষিপ্ত করে রেখেছি সেইটার নাম হচ্ছে সমাসবদ্ধ পদ, বা এটার নাম আরও আমরা বলতে পারি একটা সংক্ষিপ্ত পদ। কেন এটা সংক্ষিপ্ত পদ? তার কারণ হচ্ছে কি না, এটাকে আমরা সংক্ষিপ্ত করেছি।
এই বিষয়ে একটা কথা না বললেই নয়, প্রচলিত বই বা যে কোনো জায়গায় আমরা দেখতে পাবো এটাকে সংক্ষিপ্ত পদ বলা আছে। যদি একটু খুব ভালো করে ভেবে দেখি তাহলে এটাকে কিন্তু আমি সংক্ষিপ্ত পদ বলতে পারি না, কারণ এটা হচ্ছে সংক্ষিপ্ত শব্দ। এটাই যখন আমরা কি করব, বাক্যে ব্যবহৃত করব, তখন সেটা পদে পরিণত হবে এবং সেটাকে আমরা তখন বলতে পারবো সংক্ষিপ্ত পদ। যাই হোক, তো এই যে এই সমাসবদ্ধ পদ, এই সমাসবদ্ধ পদটাকে বিশ্লেষণ করে যেটা পাই তার নাম হচ্ছে ব্যাস বাক্য। এই ব্যাস শব্দের অর্থই হচ্ছে বিস্তার করা। বাংলা ব্যাকরণের সব থেকে একটা সহজ বিষয় হচ্ছে কি না, বাংলা ব্যাকরণ সবসময় তার যে নাম, সেই নামের সঙ্গে বিশ্লেষণ জড়িয়ে আছে। যেমন দেখো এইদিকে দেখতেই পাচ্ছি আমরা যার নাম দিচ্ছি সংক্ষিপ্ত পদ, দেখেছি আমরা সংক্ষিপ্ত করেছি তাই তার নাম সংক্ষিপ্ত পদ। আবার দেখছি কি না, যেটার নাম ব্যাস বাক্য তাকে আমরা বিস্তৃত করেছি তাই ব্যাস বা বিস্তার করা এর নাম দিয়েছি। তাহলে এটাকে আমরা বলতে পারি কি না ব্যাস বাক্য বা বিস্তার করা, আর এটাকে বলছি আমরা সমাসবদ্ধ পদ। এই যে ব্যাস বাক্য, এই ব্যাস বাক্য দুটো অংশ জুড়ে আছে। ব্যাস বাক্যের প্রথম দিকে যে অংশটা সেটার নাম দিয়েছি আমরা পূর্বপদ, আর শেষের দিকে যে অংশটা সেটার নাম দিয়েছি পরপদ। এই পূর্বপদ আর পরপদ এই দুটো মিলিয়ে পরে কি হয় না ব্যাস বাক্য তৈরি হয়। আর এই ব্যাস বাক্যটা আমরা কোথা থেকে পেলাম না, কোনো একটা শব্দ যে শব্দটাকে আগেই আমরা সংক্ষিপ্ত করেছি সেই সংক্ষিপ্তটার বিশ্লেষণ করে এই ব্যাস বাক্যটা পেলাম। তাহলে কি বোঝা যাচ্ছে যে একটা বৃহৎ বাক্য ছিল, সেই বৃহৎ বাক্যটাকে আমরা যখন ছোট করব তখনই তাকে আমরা বলবো সমাস। তাই সমাস শব্দের সাধারণ অর্থই হলো সংক্ষিপ্ত করা। এরপর আরও কতগুলো জিনিস আমাদের না জানলেই নয়। সেটা কীরকম, এই যে পূর্বপদ আর পরপদ আমরা বলছি, পূর্বপদ বলতে আমরা কোনটাই বলছি না ব্যাস বাক্যের প্রথম দিকের অংশটা পূর্বপদ আর ব্যাস বাক্যের শেষের দিকের অংশ হচ্ছে পরপদ। এই পূর্বপদ এবং পরপদের মিলিত রূপ ব্যাস বাক্য। আর ব্যাস বাক্যের আর একটা অপর নাম আমরা বলছি বিস্তার বাক্য। এটা হলো মোটামুটি সমাস সম্বন্ধে একটা সাধারণ ধারণা। এরপর আমরা যদি সমাসটাকে দেখি, বিশেষ করে সমাস সম্বন্ধে সমাসের যে শ্রেণীবিভাগ এই নিয়ে বিভিন্ন মতভেদ আছে। দশম শ্রেণীর পাঠ্য অনুসারে সমাজকে যে কয়েকটি ভাগ করেছে আমরা প্রধানত সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব, যেগুলো সমাজের ভাগ হিসেবে মধ্যশিক্ষা পর্ষদ প্রচলিত করেছে বা মধ্যশিক্ষা পর্ষদ তাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করেছেন। সমাজকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা প্রধান ভাগ, একটা অপ্রধান ভাগ। প্রধান ভাগের মধ্যে রয়েছে আমাদের 4টে ভাগ, আর অপ্রধান ভাগের মধ্যে রয়েছে আমাদের 5টা ভাগ। যদিও আমরা যদি পুরোনো দিনের ব্যাকরণ বই আরে দেখি তাহলে দেখব যে অনেক সমাসের ভাগই নতুন চলে এসছে, কিংবা অনেক সমাসের ভাগ আবার নেই। যেমন পুরাতন দিনে মনে করা হতো যে তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস এই দুটো সমাস কখনোই আলাদা নয়। কর্মধারয় সমাস তৎপুরুষ সমাসের মধ্যেই অবস্থিত এবং সেই হিসেবে প্রধান সমাস হিসাবে দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস এবং বহুব্রী সমাসকে ধরে নেওয়া হতো। কিন্তু আধুনিক যে ব্যাকরণ, সেই আধুনিক ব্যাকরণে কি বলা হয়েছে যে সমাসের যে ভাগ তাতে প্রধান হিসেবে 4টে ভাগ দেখানো হয়েছে, একটা দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয় এবং বহুব্রী। অপরদিকে অপ্রধান সমাস হিসাবে ভাগ করা হয়েছে দ্বিগু, নিত্য, অলপ, বাক্যাশ্রয়ী এবং অব্যয়ীভাব। এই 9 প্রকারের সমাস আছে। এই 9 প্রকারের সমাস আমরা পরবর্তী দিনে আমরা একটা একটা করে সমাসের ব্যাখ্যা হিসাবে বুঝিয়ে দেবো যে কোন সমাসের কী কী উপযোগিতা রয়েছে এবং কোন সমাস কীভাবে হয়। এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা না বললেই নয় যে সমাসের সঙ্গে সন্ধির একটা বিশেষ মিল আছে। ঠিক আছে, সন্ধিতেও কি হয়, পদের সঙ্গে পদের, শব্দের সঙ্গে শব্দের মিলন হয়ে যায়। সমাসেও কোনো একটা জিনিস দেখেছি আমরা যে দুটো জিনিসকে একসঙ্গে মিলিত হওয়ার দেখেছি। অনেকেই মনে করেন, অনেক ছাত্রছাত্রী ভাবতে পারে যে সন্ধি আর সমাসটা বোধ হয় এক, কারণ ওখানেও কোনো একটা জিনিসকে যুক্ত হচ্ছে, এখানেও কোনো একটা বৃহৎ বাক্যকে জুড়ে পড়ে ছোট করে দেওয়া হচ্ছে। কিন্তু যদি আমরা খুব ভালোভাবে দেখি তাহলে দেখতে পাবো যে সমাস এবং সন্ধি এই দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, আমরা যদি ব্যাকরণের দিক থেকে এই দুটোকে আলাদা করে দেখাতে চাই তাহলে দেখব যে সমাস হচ্ছে পদের সঙ্গে পদের মিলন, কিন্তু সন্ধি হচ্ছে শব্দ বা বর্ণের সঙ্গে বর্ণের মিলন। আমরা ছোটোবেলা থেকে অনেক উদাহরণ পড়ে এসেছি, ইতিহাসে আমাদের সন্ধির ছড়াছড়ি, যে রাজার সঙ্গে রাজার মিলনে সন্ধি হয়, এর সঙ্গে এর মিলনে ইত্যাদি ইত্যাদি সন্ধি হয়। কিন্তু সমাসের ক্ষেত্রে সেটা হয় না। সমাসকে হতে গেলে অবশ্যই কি করতে হবে না পদের সঙ্গে পদের মিলন হতে হবে। সন্ধির ক্ষেত্রে কি হয় না বর্ণের সঙ্গে বর্ণের মিলন হলেই হয়। যেমন আমরা যদি এই উদাহরণটার দিকে তাকাই, এই বিদ্যালয়, এটা যে আমরা সমাস করছি তাকে করছি বিদ্যারালয়, কিন্তু যদি আমরা এটাকে সন্ধি করতাম তাহলে কি করতাম, বিদ্যা আর তার সঙ্গে আলয় এই দুটোকে যোগ করতাম। কোন জিনিস দুটো যোগ হতো না এখানে আ এবং তার সঙ্গে আ, এই দুটো
একসঙ্গে মিলিত হতো। কিন্তু সমাসের ক্ষেত্রে কি হয়েছে না, বিদ্যার আলয়ের ক্ষেত্রে যখন ব্যাস বাক্য করছি কি দেখেছি, কোনো একটা জিনিস লোপ হয়ে পড়ে, এই দুটো শব্দ বিদ্যা এবং আলয় একসঙ্গে মিশে গিয়ে পরে একটা নতুন শব্দ তৈরি করেছে, যার নাম দিয়েছি সমাস। তাহলে আমরা কি বলতে পারি, প্রথম পার্থক্য হিসেবে যে সমাসে কি হয়, পদের সঙ্গে পদের মিলন হয়, আর সন্ধিতে কি হয়, শব্দ বা বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয়। যদি আমরা সন্ধির ক্ষেত্রে বর্ণটাকে বেশি বলবো, শব্দ বলা চলে না। এরপর আরও একটা যদি পার্থক্য দেখি, সমাসের ক্ষেত্রে দেখব বেশিরভাগ সমাসের ক্ষেত্রে অলপ সমাস বাদ দিলে পরে যে সমাসের ক্ষেত্রে বিভক্তির লোপ ঘটে, কিন্তু সন্ধির ক্ষেত্রে এরকম বিভক্তি লোপের কোনো ব্যাপার নেই। জিনিসটা দেখলেই একটু বুঝতে পারবে। আমরা যেখানে এটা উদাহরণ দিয়েছি তার ব্যাস বাক্যে রয়েছে বিদ্যার আলয়, এই যে র শব্দটা, এটা কি হচ্ছে না, যখন আমি এটাকে যোগ করছি তখন এই র শব্দটা এখানে লোপ হয়ে গেছে। তাহলে সমাসের ক্ষেত্রে কি হয় না, এই বিভক্তিটার লোপ দেখা যায় অলপ সমাস ছাড়া। কিন্তু সন্ধির ক্ষেত্রে এরকম কোনো আমরা লোপ দেখতে পাই না। সন্ধির ক্ষেত্রে কি দেখা যায় যে কোনো লুপ্ত বা কোনো বিভক্তি লোপের কোনো ব্যাপার নেই, এটা একটা পার্থক্য। তারপরে রয়েছে দেখো সমাসের ক্ষেত্রে অন্য পদ চলে আসে, যেটা সন্ধির ক্ষেত্রে আসে না। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, যে যেমন ধরো আমি একটা সমাস বলছি, সেটা হচ্ছে জন্মান্তর। জন্মান্তরকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে দেখবো সেটাতে বলবো আমাদের ব্যাস বাক্য হিসেবে আছে অন্য জন্ম, ব্যাপারটাই তাই। আমরা যদি জন্মান্তরকে ভালো করে দেখি, যে জন্মান্তর কাকে বলবো, যে একটা অন্য জন্ম গ্রহণ করেছে তাকেই আমরা জন্মান্তর বলবো। তাহলে জন্মান্তরটা করতে গিয়ে, সমাজটা করতে গিয়ে দেখছি যে এই অন্য শব্দটাকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি। কিন্তু সন্ধির ক্ষেত্রে আমরা কোনোদিনই দেখব না যে যেসব বর্ণগুলো বা যেসব শব্দগুলো মিলিত হয়ে সন্ধি বা মিলন হলো, সেটাতে কোনো ক্ষেত্রেই বাইরের কোনো শব্দ বা কোনো কিছু এসে পরে উপস্থিত হয় না। এটা একটা বিশেষ পার্থক্য। আর একটা সমাসের সঙ্গে সন্ধির পার্থক্য কি না, সমাসের ক্রম নেই, কিন্তু সন্ধির ক্ষেত্রে ক্রম আছে। যেমন একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, আমি যদি এই শব্দটাই দেখি যে বিদ্যা এবং আলয়, এই শব্দটা পরস্পরের সঙ্গে কিন্তু ক্রম অনুসারে মিলিত হয়েছে। সমাসের ক্ষেত্রে কিন্তু এই ক্রম সবসময় রক্ষা পায় না, বা সমাসের ক্ষেত্রে কোনোদিন এরকম ক্রম নির্ণয় করা যায় না। যেমন আমি একটা তোমাদেরকে উদাহরণ দিলে বুঝতে পারবে যে কেন এই ক্রমটা হয় না, বা সমাসে যে উদ্দিষ্ট পদগুলি রয়েছে সেই পদগুলি কেন তার পরস্পরের সঙ্গে ক্রম অনুসারে মিলিত হয় না। আমরা যে উদাহরণটার কথা বলছিলাম, যেখানে কি হয়েছে আমরা দেখছি যে ক্রম নেই, সমাসে ক্রমটা রক্ষিত হয়নি, তার একটা বিশেষ উদাহরণ হচ্ছে রাজমিস্ত্রি। এই শব্দটা আমরা যদি ব্যাস বাক্য করি, সেটা কিন্তু কখনোই আমরা বলতে পারবো না রাজার মিস্ত্রি। তাহলে তো রাজমিস্ত্রি কারা বলে, যারা নির্মাণ কার্য করে তাদেরকে আমরা রাজমিস্ত্রি বলি। আমরা যদি ধরো রাজার সিংহাসন ভেঙে গেছে, আর সেই সিংহাসনে কোনো একজন কারিগর সেটাকে নির্মাণ করতে গেছে নতুন করে, বা সেটাকে আবার তৈয়ার করতে গেছে, তো সেই জায়গায় কিন্তু আমি তাকে কোনোদিনও বলবো না কারিগরকে সে রাজমিস্ত্রি। তাহলে রাজার মিস্ত্রি এটা কিন্তু যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে হয় না। তাহলে এটার ব্যাস বাক্য কী হয় না, আমরা বলি মিস্ত্রির রাজা। যেহেতু এইসব মিস্ত্রিগুলি নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত, বাড়িঘর তৈরি করে, অর্থাৎ তারা মিস্ত্রিদের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে কি দেখলাম, এই ব্যাস বাক্যটা যখন করতে গেলাম বা এই সমাজটাকে যখন করতে গেলাম, তখন দেখলাম যে কী হচ্ছে, ব্যাস বাক্যে কিন্তু পদের ক্রম ঠিকঠাক হয়নি। যে ক্রম অর্থাৎ রাজ আর মিস্ত্রি, এই ক্রম হয়নি, বরং ক্রমটা উল্টে গেছে, হয়ে গেছে কি না মিস্ত্রি রাজা। এর আরও একটা কারণ হলো কি না, সমাজ সবসময় অর্থ অনুসারে হয়, অর্থের দিকে তাকিয়ে সমাজ তৈরি হয়। ঠিক কোনো জায়গাতে কোনো ক্রম বা কোনো শব্দের গঠন এইসব দিকে তৈরি করে কিন্তু এটা হয় না। ঠিক আছে, তাহলে এই একটা দেখতে পেলাম। কিন্তু সন্ধির ক্ষেত্রে আমরা যদি দেখি না, পদের সঙ্গে পদের যে মিলন হচ্ছে সেটা একটা নির্দিষ্ট ক্রম অনুসারে হতেই হবে, তাছাড়া কি হবে না সেটাকে আমরা সন্ধি বলবো না।